ভালোবাসা থেকে শুরু, প্রতিশোধের শেষ। একজন টিচারের গল্প যে ভালোবাসার জন্য গ্যাংস্টার হয়ে গেল আর শেষমেশ নিজেরই ছায়ার হাতে সব হারালো। বলছিলাম সদ্য মুক্তিপ্রাপ্ত সিয়াম আহমেদের রাক্ষস মুভির কথা। তাহলে চলো আর বেশি কথা না বলে মূল গল্পে যাই। তবে একটা কথা, মুভিটা যেহেতু হলে চলতেছে তাই আমরা ট্রেইলার দিয়েই এক্সপ্লেন করব। গল্পের শুরুতে আমরা রুসোকে দেখতে পাই। রুসো একটা কলেজের অত্যন্ত গম্ভীর আর রাশভারী টিচার। তার ব্যক্তিত্বে এক ধরনের ভীতি আছে যা ছাত্রছাত্রীদের তটস্থ রাখে। একদিন রুসো ক্লাস নেওয়া অবস্থায় জানতে পারে কলেজের এক বখাটে ছেলে তার ছাত্রীর বিকিনি পরা আপত্তিকর ছবি এঁকে তাকে ব্ল্যাকমেইল করার চেষ্টা করছে, এমনকি ব্ল্যাকমেইল করছেও। রুসো একসময় সেই বখাটে ছেলেকে ধরে ফেলে। তারপর ছেলেটিকে জনসম্মুখে এমন নিষ্ঠুরভাবে মারধর করে যে ছেলেটি চিরতরে পঙ্গু হয়ে যায়। একজন টিচারকে ব্ল্যাকমেইল করার শিক্ষা ছেলেটি পেলে রুসোর প্রতি কলেজের সব স্টুডেন্টদের ভয় আরও বেড়ে যায়। রুসো নিজেকে কলেজে সেভাবেই উপস্থাপন করতে শুরু করে যেন সে নিজে একাই 100। এর মধ্যেই কলেজের নতুন স্টুডেন্টদের ভর্তি কার্যক্রম শুরু হলেই নতুন স্টুডেন্ট হিসেবে ভর্তি হয় এই গল্পের নায়িকা জুলিয়েট। জুলিয়েট পড়াশোনায় একদমই কাঁচা, কিছুই পারে না। পড়াশোনায় কাঁচা হলেও দেখতে অত্যন্ত সুন্দরী আর স্বভাবে অনেকটাই চঞ্চল প্রকৃতির। সবাই জুলিয়েটকে দেখে হা করে তাকিয়ে থাকলেও জুলিয়েট কাউকে পাত্তা না দিয়ে শুধু সারাক্ষণ রুসো স্যারকেই দেখত। মূলত জুলিয়েট তার প্রেমের ফাঁদে রুসো স্যারকে ফাঁসাতে চায় পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য। এজন্য জুলিয়েট নানা অঙ্গভঙ্গির মাধ্যমে স্যার রুসোকে পটানোর কাজে লেগে পড়ে। রুসো সবকিছু খেয়াল করলেও বাইরে থেকে একদম নির্বিকার থাকে, কোনো প্রকার পাত্তাই দেয় না জুলিয়েটকে। জুলিয়েটও তো নাছোড়বান্দা, সে কোনোভাবেই রুসোর পিছু ছাড়বে না। একদিন রুসো ক্লাস শেষে গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে বের হলে জুলিয়েটও গাড়িতে উঠতে চায় বলে তাকে যেন বাসায় ড্রপ করে। জুলিয়েট অনেকক্ষণ যাবৎ ঘ্যান ঘ্যান করলে রুসো আর না করতে পারেন না, তার গাড়িতে উঠিয়ে নেয়। নির্জনে দুজন গাড়ি করে যেতে থাকলে জুলিয়েট আবার তার চাল চলতে থাকে। সে বিভিন্ন অঙ্গভঙ্গির মাধ্যমে আবারও রুসো স্যারের দৃষ্টি কেড়ে নেওয়ার চেষ্টা করে এবং এতে সফলও হয়। জুলিয়েটের এমন কর্মকাণ্ডে রুসো তার উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং জুলিয়েটকে নিবিড়ভাবে চুম্বন করতে শুরু করে। জুলিয়েট এতে যেন ইতস্তত বোধ করে রুসোকে দূরে সরিয়ে দেয়। সেই সাথে বলে, আমি আসলে আপনাকে সেভাবে লাইক করি না। আপনার দৃষ্টি আকর্ষণ করেছিলাম শুধুমাত্র পরীক্ষার খাতাতে ভালো নম্বর পাওয়ার আশায়। তাছাড়া আমি আপনাকে ভালোবাসি না। সবটা ছিল আসলে দুষ্টুমি। কিন্তু রুসো তো অলরেডি জুলিয়েটের প্রতি আসক্ত হয়ে পড়েছে। আসলে রুসো অনেক আগেই জুলিয়েটকে পছন্দ করে ফেলেছিল, কিন্তু কোনো পাত্তা দেয়নি। সে একজন টিচার আর জুলিয়েট তো স্টুডেন্ট, তাই সেভাবে পাত্তা দেয়নি। কিন্তু যখন সে পাত্তা দিল তখন দেখল সবটাই আসলে মিথ্যা। কিন্তু রুসো চুপচাপ থাকার পাত্র নয়। জুলিয়েটের উপরে ভয়ঙ্কর অধিকারবোধ খাটানো শুরু করে রুসো। জুলিয়েট যেখানে যায় সেও সেখানে যায়। কলেজে রুসো জুলিয়েটের উপর এক প্রকার প্রভাব বিস্তার করে। রুসো দিনকে দিন জুলিয়েটকে আরও বেশি ভালোবেসে ফেলে। একদিন রুসো জুলিয়েটকে সারপ্রাইজ দিতে চলে যায় তার বাসায়, কিন্তু বাসায় গিয়ে জানতে পারে জুলিয়েট আসলে বাসায় নেই। তাই রুসো ফোন করে জুলিয়েটের বান্ধবী রিতাকে জিজ্ঞেস করে জুলিয়েট কোথায় গিয়েছে। যেহেতু টিচার তাই রিতা সত্যি আর গোপন করতে পারে না। তাই ভয়ে ভয়ে রিতা জানায় জুলিয়েট গিয়েছে স্থানীয় কুখ্যাত অপরাধী সোহেল মণ্ডলের কাছে। তার সাথে সে বাইরে ঘুরতে গিয়েছে। জুলিয়েট অনেক আগে থেকেই সোহেলকে ভালোবাসে, যা তার ফ্রেন্ডরা জানে। কিন্তু যখন রুসো সোহেলের কথা জানতে পারে এবং জুলিয়েট সোহেলের সাথে বেরিয়েছে এটা জানে, তখন রুসোর মাথা খারাপ হয়ে যায়। রুসো এমনিতেই অত্যন্ত রাগী একজন মানুষ। জুলিয়েটের এই কর্মকাণ্ড রুসোকে আরও রাগান্বিত করে। রাগ এবং ঈর্ষায় অন্ধ হয়ে রুসো জুলিয়েটের বাড়ির সামনে জুলিয়েটের জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু অনেক সময় পেরিয়ে যায়, জুলিয়েট আসে না। এত অপেক্ষায় রুসোর ক্রোধ আরও বেড়ে দ্বিগুণ হয়। এর মধ্যে জুলিয়েট বাসায় ফিরলে রুসো কোনো কথা না বলে আগে থেকে পৈশাচিক মারধর শুরু করে। এরপর জুলিয়েট সহ সকল মেয়েদের টাকার প্রতি লোভ নিয়ে অপমানজনক কথা শোনায়। বলে, তোরা আসলে টাকা পেলেও কুত্তার পা চাটতে দ্বিতীয়বার ভাববি না। এলাকার গ্যাংস্টার সোহেল মণ্ডলের কাছে আছে বলে আজ তুই তার সাথে আছিস, কাল অন্য কেউ আসলে আবার তার কাছে যাবি। তোদের মতো মেয়েরা এমনই, যারা আসলে শুধু টাকাই বড় করে দেখে। এসব বলতে বলতেও রুসো মারতে থাকে জুলিয়েটকে। মারতে মারতে তাকে একদম রক্তাক্ত করে দেয়। জুলিয়েট মার খেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে গেলে রুসো সেখান থেকে চলে যায়। রুসো চলে গেলে জুলিয়েট রক্তাক্ত অবস্থায় মেঝেতে শুয়ে অস্পষ্ট ভাষায় বলে, আমি আসলে ডাবল টাইমিং করিনি, স্বেচ্ছায় সোহেল মণ্ডলের সাথে যেতেও চাইনি। সে আমাকে ব্ল্যাকমেইল করছিল, তাই যেতে বাধ্য হয়েছিলাম। জুলিয়েটের অস্পষ্ট সুরের কথাগুলোতে বোঝা যায় সে আসলে রুসোকেই মন থেকে ভালোবাসে। কিন্তু রুসো সেটা জানতেই পারল না।
উল্টো বিশ্বাসঘাতকতার ট্যাগ লাগিয়ে দিয়ে রক্তাক্ত করে চলে গেল। কেটে যায় বেশ কয়েকদিন। জুলিয়েট মোটামুটি সুস্থ হয়। সুস্থ হলে সোহেল মণ্ডল আবার জুলিয়েটের দিকে নজর দেয়। অনলাইনে জুলিয়েটের ছবি দেখে তার উপর লোলুপ দৃষ্টি দেয় সোহেল মণ্ডল। মনে মনে ঠিক করে আজকে তার একে লাগবেই। তাই তার বিশ্বস্ত সহযোগী জিল্লুকে পাঠায় জুলিয়েটকে তুলে আনতে। এই জিল্লু কিন্তু সেই জিল্লু না, ওই জিল্লুরও সামনে দেখা পাবেন। তো জিল্লু সোহেল মণ্ডলের আদেশ পেয়ে জুলিয়েটকে তার বাড়ি থেকে উঠিয়ে নিয়ে আসে সোহেল মণ্ডলের কাছে। সোহেল জুলিয়েটকে সামনে থেকে দেখে আরও যেন টালমাটাল হয়ে যায়, দেয় সরাসরি কুপ্রস্তাব। কিন্তু জুলিয়েট শুধু রুশোকেই ভালোবাসে, তাই সোহেল মণ্ডলের প্রস্তাবে না করে দেয়। সেই সাথে তাকে বাড়ি রেখে আসতে বলে। সোহেল মণ্ডল এবার জুলিয়েটকে হুমকি দেয়া শুরু করে, বলে তার এই আস্তানার নিচে অনেক মেয়ের লাশ পুঁতে রাখা আছে। শুধু তাই নয়, পুঁতে রাখার আগে সবার স্বাদ সে গ্রহণ করেছে। এখন যদি সেও রাজি না হয়, তার সাথে একই কর্মকাণ্ড করবে। জুলিয়েট বুঝতে পারে পরিস্থিতি যত সামনে এগোচ্ছে সবকিছু ততই ঘোলাটে হচ্ছে। তাই বাড়িতে উপস্থিত সোহেল মণ্ডলের দাদির কাছে ছুটে আসে জুলিয়েট। নিজের জীবনকে সেফ রাখার জন্য দাদির কাছে কাকুতি মিনতি করতে থাকে সে, কিন্তু কোনো লাভ হয় না। এই দাদি সোহেল মণ্ডলের থেকেও বেশি খারাপ। শুধু খারাপ নয়, বড় ভিলেনও। নাতির আনন্দের জন্য সে সব কিছু করতে প্রস্তুত। তো দাদি জুলিয়েটকে আর কি বাঁচাবে, উল্টো বন্দুক উঁচিয়ে জুলিয়েটকে ভয় দেখায়। সেই সাথে সোহেল মণ্ডলের কাছেই থাকতে বলে। নিরুপায় হয়ে জুলিয়েটকে তাই সোহেল মণ্ডলের বাড়িতেই বন্দি দিন কাটাতে হয়। এই টানাপড়নের মধ্যে সুযোগ বুঝে একদিন সোহেল এবং তার দলবল জুলিয়েটকে গণধর্ষণ করে। মূলত সোহেলের এইটাই প্ল্যান ছিল, আর সে একবার যে মেয়ের দিকে তাকায় তাকে শেষ করেই ক্ষান্ত হয়। তো জুলিয়েটকে গণধর্ষণ করার পর রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে ফেলে চলে যায়। এর মধ্যে জুলিয়েটের কেমন নির্মম পরিণতির খবর রুশো পেলে ছুটে আসে তার কাছে। রুশো এরপর জুলিয়েটকে উদ্ধার করে নিয়ে আসে হসপিটালে। হসপিটালে নিয়ে যাওয়ার পর রুশো মারাত্মক জখম হয়ে কাতরাতে থাকা জুলিয়েটের পাশে বসে প্রতিজ্ঞা করে, সোহেল মণ্ডলকে মেরে তার রক্ত দিয়ে যতক্ষণ না সে গোসল করবে ততক্ষণ তার শান্তি নেই। আর সে বলে, রক্ত দিয়ে গোসল করার পর আমি তোমাকে বিয়ে করব জুলিয়েট, তুমি কোনো চিন্তা করো না, তোমার কিচ্ছু হবে না। রুশোর যে কথা সেই কাজ। একটা বালতি আর বন্দুক নিয়ে সোজা সোহেল মণ্ডলের আস্তানায় হানা দেয়। এরপর সমানে গুলি চালিয়ে মেরে ফেলে সোহেল মণ্ডলের অনেক লোকদের। একসময় রুশো এবং সোহেলের সাথে শুরু হয় হ্যান্ড টু হ্যান্ড ফাইট। এই ফাইটে সোহেল মণ্ডল রুশোর সাথে পেরে ওঠে না। প্রচণ্ড মার খেয়ে সোহেল মণ্ডল আদমরা হয়ে থাকলে আসল জায়গায় গুলি করে 20 সেকেন্ডের মধ্যে সোহেল মণ্ডলের কিচ্ছা খতম করে দেয়। সেই সময় সোহেল মণ্ডলের এক চেলা রুশোকে মারার জন্য পিস্তল তাক করলে সেখানে রিয়েল জিল্লু এসে সোহেল মণ্ডলের চেলাকে গুলি করে রুশোকে সেভ করে। এই জিল্লুকে, সেটার কথা হয়তো আপনাদের মনে পড়েছে, যারা বরবাদ দেখেছেন তাদের কাছে প্রিয় একটা চরিত্র জিল্লু। এই জিল্লু রুশোর কাছে কিভাবে আসলো সেটাই ভাবছেন তো? তা খুব শিগগিরই জানতে পারবেন। তো সোহেল মণ্ডলের কিচ্ছা খতম করে কথা অনুযায়ী সোহেল মণ্ডলের রক্ত দিয়ে সে গোসল করে। যেহেতু প্রভাবশালী গ্যাংস্টার সোহেল মণ্ডলকে মেরেছে, তাই রুশোকে মারার জন্য অনেকে পিছু লাগে। এতে রুশো গ্যাংস্টারের নাম লেখায়। সোহেল মণ্ডলকে মারায় অলরেডি রুশোর নাম হয়ে গিয়েছিল, তাই তার দলে অনেকে চলে আসে। রুশো শিক্ষকতা বাদ দিয়ে ফুল টাইম গ্যাংস্টারের খাতায় নাম লেখায় এবং ধীরে ধীরে আন্ডারওয়ার্ল্ডের ডন হয়ে ওঠে। সবাই রুশোকে দেখলে সালাম দেওয়াও শুরু করে, কারণ এই রুশো অন্যান্য গ্যাংস্টারের চেয়েও বেশি প্রভাবশালী। এই পর্যায়ে আমরা দেখতে পাই রুশোর বাবা আলীরাজকে, যিনি দেশের সবচেয়ে বড় অস্ত্র উৎপাদনকারী কোম্পানির মালিক। চারিদিকে অনেক নাম ডাকাচ্ছে। বরবাদের আরিয়ান মির্জা মারা যাওয়ার পর জিল্লু তার বিশ্বস্ত বসকে হারিয়ে একাকী হয়ে পড়লে আলীরাজ তার পিএস হিসেবে জিল্লুকে নিয়োগ দেয়। সেদিন রুশোকে বাঁচাতে সোহেল মণ্ডলের আস্তানায় জিল্লুকে রুশোর বাবাই পাঠিয়েছিল। যেহেতু রুশো এখন আন্ডারওয়ার্ল্ডের ডন, তাই তার শত্রু অনেক। তাই আলীরাজ তার ছেলের সুরক্ষার কথা ভেবে জিল্লুকে রুশোর বডিগার্ড বানায়। যদিও জিল্লু রুশোর বডিগার্ড হতে রাজি হয় না, কারণ সে এখনও আরিয়ান মির্জা তথা শাকিব খানের প্রতি লয়াল। কিন্তু আলীরাজের জোড়াজড়িতে জিল্লু হয়ে যায় রুশোর বডিগার্ড। রুশো জিল্লুর মতো বিশ্বস্ত কাউকে বডিগার্ড তথা পিএস হিসেবে পেয়ে খুশি হয়। কিন্তু এর মধ্যে রুশোরও বিয়ে নিয়ে পরিবারের মাঝে ঝামেলা শুরু হয়। রুশো বিয়ে করতে চায় জুলিয়েটকে। রুশোর চাচা আবার তার নিজের মেয়ের সাথে রুশোর বিয়ে দিতে চায়। এই নিয়েই দুই পক্ষের মধ্যে ঝামেলা বাধে। তখন রুশো তার চাচাতো বোনের এক গোপন সম্পর্কের কথা ফাঁস করে দিয়ে অপমান চাচাতো বোনের যে অন্য জায়গায় অ্যাফেয়ার আছে সেইটাই সে প্রকাশ করতে চেয়েছে। চাচা ছিল তাদের থেকেও অনেক বিত্তবান। রুশোর থেকে নিজের মেয়ে সম্পর্কে এসব কথা শুনে চাচা রেগে যায় তার উপর। রুশোর মা বাবাকে নিচু জাতের সাথে তুলনা করে অনেক অপমান করে। রুশো অপমান সহ্য করতে না পেরে বাড়ি থেকে চলে যায়।
পরবর্তীতে রুশো তার বাবাকে সবকিছু ভালোভাবে বুঝিয়ে মিটমাট করে হুইল চেয়ারে বসা অবস্থায় জুলিয়েটকেই বিয়ে করে। হুইল চেয়ারে বসা অসুস্থ জুলিয়েটকেই বিয়ে করে। রুশো তার কমিটমেন্ট রেখে জুলিয়েটকে বিয়ে করায় জুলিয়েট অনেক খুশি হয়। কিন্তু এই খুশির মধ্যে বিয়েবাড়িতে চাচা এসে জুলিয়েটের অতীতের কথা তুলে জঘন্যভাবে অপমান করতে থাকলে রুশো আর নিজেকে সামলাতে পারে না। সোজা রুশো চাচাকে হুমকি দিয়ে বলে, এরপর যদি আর কখনো নাক গলাতে দেখি তাহলে শরীর চিঁড়ে একদম মরিচ লাগিয়ে দেব, ব্যথা কোথায় কোথায় লাগবে তখন বুঝতে পারবেন। চাচা রুশোর থেকে এমন হুমকি পেয়ে একদম চুপ হয়ে যায়। সোহেল মণ্ডলের পরিবারে সে একাই শুধু গ্যাংস্টার ছিল না, তার 2 ভাইও বড় গ্যাংস্টার। এতদিন ধরে তারা ছিল জেলে। সোহেল মণ্ডলের মৃত্যুর খবর জানার পর থেকে তারা রুশোকে মারার জন্য দিন গুনছিল। অবশেষে সোহেল মণ্ডলের হত্যার প্রতিশোধ নিতে জেল থেকে বের হয় 2 ভাই। বড় ভাই সাতাফ ছিল প্রচণ্ড হিংস্র, যে কিনা সারাক্ষণ একটা বাঘ সাথে নিয়ে ঘোরে। এই বাঘ নিয়ে ঘোরার এক ইন্টারেস্টিং ঘটনা আছে। ছোটবেলায় সাতাফ চিড়িয়াখানায় গেলে একটা বাঘের বাচ্চা দেখতে পায়, তার মনে ধরে। তাই বাচ্চাটি পালার জন্য সাতাফ নিয়ে যেতে চাইলে চিড়িয়াখানা কর্তৃপক্ষ রাজি হয় না। সাতাফও একদম নাছোড়বান্দা, চিড়িয়াখানায় উপস্থিত সকল লোকদের মেরে বাঘের বাচ্চাটি চিড়িয়াখানা থেকে নিয়ে এসেছিল। তারপর নিজে পেলে পুষে বড় করে সেই ছোট বাচ্চাটা এখন বড় দানবী পরিণত হয়েছে। সেই বাঘ নিয়েই সাতাফ সবসময় চলাফেরা করে। তো তারা 2 ভাই জেল থেকে বাড়ি আসলে দাদি তাদেরকে সোহেল মণ্ডলের মৃত্যুর বদলা নিতে বলে। দাদির নির্দেশ পেয়ে সোহেলের ছোট ভাই কোনো কালক্ষেপণ না করে দলবল নিয়ে চলে আসে রুশোর পরিবারের কাছে। তারপর রুশোর পুরো পরিবারকে নির্বিচারে মেরে ফেলতে শুরু করে। শুধু তাই নয়, সবাইকে মেরে ফেলার সময় দাদি আবার লাইভে দেখতে থাকে ভিডিও কলের মাধ্যমে। তারা রুশোর বাবাকেও নির্মমভাবে মারে। এখানে রুশোর চাচাও যোগ দেয় সোহেল মণ্ডলের ভাইয়ের সাথে, অর্থাৎ চাচাও নিজের হাতে মারতে থাকে নিজেরই রক্তদের, সেটা কিনা শুধুমাত্র রুশো তার মেয়েকে বিয়ে করেনি বলে। অবশ্য এখানে আরও কিন্তু ছিল। এর মধ্যে রুশো বাড়ি আসলে দেখে চারিদিকে শুধু ফ্যামিলির লাশ আর লাশ। চোখের সামনে পরিবারের লাশের স্তূপ দেখে রুশো একদম স্তব্ধ হয়ে যায়। সে ইমোশনালও হয়, কিন্তু আবার তার রক্ত টকবক করে ফুটতে থাকে। চরম প্রতিশোধের নেশা রুশোকে জেঁকে ধরে। ঠিক তখন সোহেলের ছোট ভাই দাদিকে ভিডিও কলে রেখে রুশোকে মারতে আসলে রুশো হিংস্র হয়ে সোহেলের ছোট ভাইকে নির্মমভাবে মারে, যা দাদির লাইভে দেখে। সোহেলের ভাইকে মারার পর রুশো পিছু নেয় তার চাচার, কারণ তার চাচা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। একসময় চাচাকে ধরে, আগেরবারের কথা অনুযায়ী বুক চিরে সেখানে কাঁচামরিচ লাগিয়ে চাচাকে মেরে ফেলে। ছোট ভাইকে মৃত দেখে বড় ভাই সাতাফ বাঘ নিয়ে সেখানে চলে আসে। সচরাচর বাঘ হয় হিংস্র, কিন্তু সাতাফের বাঘের মধ্যে হিংস্রতা ছিল না, তাই রুশোকে আর বাঘের সাথে লড়তে হয় না। রুশো শুধু লড়ে সাতাফের সাথেই। আর এখানে সাতাফকে শেষ করে 3 ভাইয়ের চ্যাপ্টার একদম খতম করে রুশো। সাতাফকে মারার পর বাঘ নিয়ে রুশো আর জেল্লু হাজির হয় দাদির কাছে। এসে বলে, খুব তো নাতিদের নিয়ে বড়াই করছিলেন, আমাকে মারার জন্য নাতিদের পাঠিয়েছিলেনও, কই এখন আপনার নাতিরা? সবাইকে মেরে তো একদম শেষ করে দিয়েছি, নিশ্চয়ই আমাকে মারতে ইচ্ছে করছে। এইটা বলে রুশো তার হাতের পিস্তল দাদির হাতে তুলে দেয় আর তাকে বলে দেয় যেন গুলি করে মেরে ফেলে। দাদিও রেগে গিয়ে গুলি করতে চায়, কিন্তু কোনো বুলেট বের হয় না। দাদি দেখে যে পিস্তলে আসলে কোনো বুলেটই নেই। রুশের পর দাদিকে মনে করিয়ে দেয় তার বাবার তৈরি অস্ত্র তার কোনো ক্ষতি করবে না। এসব বলে দাদির বাড়ি থেকে চলে যায়। 3 গ্যাংস্টার ভাইয়ের শেষ বলে কি মনে করছেন মুভিটিকে এখানেই শেষ? না, একদম না, কেটে যায় বেশ কয়েক বছর। রুশোর এক মেয়েও আছে। রুশো তার স্ত্রী জুলিয়েট এবং তাদের ছোট্ট মেয়েকে নিয়ে সমুদ্র সৈকতে শান্তিতে সময় কাটাচ্ছিলেন। কিন্তু হঠাৎ সেখানে এক টাক মাথার রহস্যময় ভিলেন হাজির হয়, যে কিনা হুবহু দেখতে রুশোর মতো। ধারণা করা যায় এটা রুশোর যমজ ভাই। তো সে রুশোকে বন্দী করে মেয়েকে শিকলে বেঁধে কুকুরের মতো টেনে নিয়ে যায়, যেন পোষা কুকুর। এরপর রুশোর চোখের সামনে তার মেয়ে এবং স্ত্রী জুলিয়েটকে বীভৎসভাবে হত্যা করে। রুশোকেও মারাত্মকভাবে জখম করে ফেলে দেয় আগুনের লেলিহান শিখায়। আগুনে জ্বলতে থাকে রুশো, কিন্তু নিজেকে কয়লা বানানোর আগেই ধ্বংসস্তূপ থেকে আবারও এক পোড়া চোখ নিয়ে জেগে ওঠে। মুভিটি এখানে শেষ হলেও আগুনে পুড়ে যে হিংস্র রুশোর আবির্ভাব ঘটে তার দেখা পেতে কিনা অপেক্ষা করতে হবে এখন রাক্ষস 2 এর জন্য। অর্থাৎ মুভিটি এখানেই শেষ হয়, কিন্তু প্রশ্ন জাগে রুশোর যমজ ভাই কেন রুশোসহ রুশোর পরিবারকে মারতে গেল? হয়তো এর উত্তর আমরা দ্বিতীয় পার্টেই পাব। তো সিয়াম আহমেদের এই রাক্ষস মুভিটা আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন। আমার মতে মুভির কাহিনীটা ভালোই ছিল। আপনাদের জন্য দম এবং প্রিন্স মুভি দুইটাও এক্সপ্লেইন করেছি,
তার লিংক ডেসক্রিপশন বক্স এবং পিন্ড কমেন্টে দিয়ে দিব। আর প্লিজ সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে অন্য কোনো ভিডিওয়ে।